একটু জানাবেন। আর আমি আগেও বলেছি যে আমার এখানে বিদ্যুৎ নাই, যদি কোনো সমস্যা হয় আমাকে একটু জানাবেন। বিদ্যুৎটা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম করছে, সমস্যা নাই তো। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। একেবারে প্রাথমিক লেভেলের যে কথাটা সেটা হচ্ছে এটা, এই একটি মাত্র শীটের মাধ্যমে আমরা একটা বাক্যকে 30টা বাক্যে রূপান্তর করতে পারবো। কিভাবে? আমি স্কুলে যাই, এখানে যদি আমি একটা ভার্ব একটা সেন্টেন্স বেছে নেই যে আমি একটি চিঠি লিখি, অথবা আমি একটি বাড়ি তৈরি করি, যে কোনো একটা বাক্য নিতে পারেন, বা সে বই পড়ে। তো এখানে আমি একটা বাক্য নিতে পারি, আই আই রাইট এ লেটার। এটা যদি আমি এভাবে এখানে লিখতে পারি যে আমি একটা চিঠি লিখি, এটা আপনাদের একটু মনে রাখতে হবে। আই, WRITE, আই রাইট সরি এটা বাংলা আসছে, আমি একটু এটা উপরে লিখে দেখাই। অর্থাৎ আমি এখানে লিখবো যে আই রাইট এ লেটার। আই, WRITE, আই রাইট লেটার। LETTE, সরি, LETTER, আমি একটা চিঠি লিখি। এই একটা বাক্যকে আমি কিন্তু আমার এইখানে যতগুলো বাক্য আছে যে স্কুলে যাই, এইটা দিয়ে আমি একটি চিঠি লিখি, আমি একটা চিঠি লিখি না, আমি কি একটি চিঠি লিখি, আমি কি একটা চিঠি লিখি না। তাহলে কয় ভাবে করলাম? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। এখানে একটা স্ট্রাকচার আমি দিয়েছি আপনাদের, একটি নিয়মের একটি অঙ্ক শিখিয়ে দেব, ওই নিয়মের আরো অঙ্ক থাকবে, ওটা আপনাদেরকে করতে হবে। এটাই হচ্ছে ইংলিশটা শেখার সব থেকে সর্বোত্তম পন্থা। অর্থাৎ তার পরবর্তীতে দেখেন এখানে পাস্ট টেন্স রয়েছে, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে যাইনি, এটা নেগেটিভ। আমি কি স্কুলে গিয়েছিলাম, আমি কি স্কুলে যাইনি। তো এখানে এই চিঠি লেখাটা দিয়ে এইভাবে করতে হবে, আমি একটা চিঠি লিখেছিলাম, আমি একটা চিঠি লিখিনি, আমি কি একটি চিঠি লিখেছিলাম, আমি কি একটি চিঠি লিখিনি। তো এইভাবে কিন্তু এখানে বাক্য দেখেন শেষের দিকে মডাল সেমি মডাল ব্যবহার করেছি। যেমন এখানে আই ক্যান গো, আমি যেতে পারি। তো এখানে লিখতে পারি আই ক্যান রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখতে পারি। আমি যেতে পারি না, তাহলে কি লিখতে হবে? আমি একটা চিঠি লিখতে পারি না, আই ক্যান নট রাইট এ লেটার। আমি কি যেতে পারি, ক্যান আই গো, তাহলে আমি কি চিঠি লিখতে পারি, ক্যান আই রাইট এ লেটার। আমি কি যেতে পারি না, আমি কি যেতে পারি না, তা ওখানে কি লিখতে হবে? আমি কি একটা চিঠি লিখতে পারি না, ক্যান নট আই রাইট আ লেটার। ক্যানট আই রাইট এ লেটার, ক্যান নটটা হচ্ছে লং ফর্ম, আর শর্ট ফর্ম হচ্ছে ক্যান নট। তো এইটা মনে রাখতে হবে। আরেকটা কথা মনে রাখবেন যে ইংরেজি জানলেই কিন্তু, ইংরেজি জানা মানে কিন্তু আপনি লোকাল না। আমরা একটা কথা বলি না, লোকাল, লোকাল শব্দের অর্থ হচ্ছে স্থানীয়, বা আপনি দেশের ভিতরে এলাকার ভিতরে পরিচিত হতে পারেন। নো, ইংলিশ জানা মানেই কিন্তু আপনি গ্লোবাল। বর্তমানে দেখবেন চাকরি, ভ্রমণ, শিক্ষা সবখানেই কিন্তু ইংরেজি আপনার আত্মবিশ্বাসের পাসপোর্ট। না জানা থাকলে, আজ না শিখলে কাল পিছিয়ে পড়বেন। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, আপনি এখানে হয়তো চাকরি করেন না কিন্তু ভ্রমণ করবেন, আপনার ছেলের কাছে আমেরিকাতে যেতে চাচ্ছেন, আপনি নেপালে যেতে চাচ্ছেন, আপনি অস্ট্রেলিয়ায় যেতে চাচ্ছেন ভ্রমণে, তো দেখবেন সেখানেও ইংলিশ ল্যাঙ্গুয়েজটা লাগবে। প্রত্যেকটা জায়গায় বলা হচ্ছে যে চাকরি, ভ্রমণ, শিক্ষা সব জায়গাতেই কিন্তু ইংরেজি আপনার আত্মবিশ্বাসের পাসপোর্ট। আজ না শিখলে কাল পিছিয়ে পড়বেন। এই কথাগুলো কিন্তু আমরা একটু মনের ভিতরে রাখবো। আমাদের ভিতরে একটা স্পিরিট কাজ করতে হবে, একটা স্পিরিট যে আমাকে ইংরেজি শিখতেই হবে। এবং এই ল্যাঙ্গুয়েজটা শিখে আনন্দের বিষয় হচ্ছে কেউ কখনো বেকার বসে থাকে না, কেউ কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। ইংরেজি শিখে যার কোনো চাকরি নাও হয়, সে যদি ঢাকা শহরে একটা ব্যাচ করাতে পারে, অনলাইনে খুব একটা রেপুটেশন অর্জন করতে পারে, সে কিন্তু অনেক বড় জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে। কিভাবে? আচ্ছা দেখেন, বিদ্যুৎটা মানে নেটটা অফ হয়ে যাচ্ছে, আমি একটু কানেকশনটা দিয়ে দিই। বিদ্যুৎ ঘন ঘন যাচ্ছে আর আসছে, প্লিজ। ফোনটা একটু খুলে দাও দি। সে পড়াতে পড়াতেই চলে গেছে, এখন কি করে পড়াবো। হ্যাঁ, লাইনটা আমি আবার সংযোগ দিয়েছি, হ্যাঁ সবাই শুনতে পারছেন নিশ্চয়ই। হুম হুম, ওকে, আচ্ছা। হিয়ারিং, ইয়েস আই ক্যান হিয়ার নাও, ওকে। দেখা যাচ্ছে না কিছু? হ্যাঁ দেখা যাচ্ছে না, আমি আবার শেয়ার করে দিচ্ছি, ওয়েট এ বিট। ওকে, তো এই যে ক্লাসটি, এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, এবং এইভাবে কিন্তু আমরা বাক্যগুলা একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করব। খুব ইজি অ্যান্ড সিম্পল এই বাক্যগুলো। আমি যেতে পারতাম, পাস্ট টেন্স। ক্যান শব্দের অর্থ এখানে পারা, সামর্থ্য রয়েছে। আর ক্যানের পাস্ট ব্যবহার করেছি কুড, আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারতাম না,
আই কুডেন্ট গো, আই কুডেন্ট গো। আমি কি যেতে পারতাম? তখন কি করতে হবে? আমার এই যে ভার্বটা অক্সিলারি ভার্ব বা এখানে যে মডাল ভার্ব বলা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এইটাকে প্রথমে আনতে হবে। আমি কি যেতে পারতাম? কখন প্রথমে আনবো? ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করার সময়। আমি কি যেতে পারতাম? কুড আই গো। আমি কি যেতে পারতাম না? কুডেন্ট আই গো, কুডেন্ট আই গো। দেখেন, আজ আমি স্কুলে যেতে পারি, আজ আমি স্কুলে যেতে পারি। তো এইটা একজন একটু পড়েন তো, এখান থেকে বাক্যগুলো কি রয়েছে, এই চারটা বাক্য আমরা একটু দেখবো যে এখানে কি কি লেখা আছে, প্লিজ। আমি গো টু স্কুল ইয়েস। টুডে। হুম। আজ আমি স্কুলে যেতে পারি। হুম। আই মে নট গো টু স্কুল টুডে। আমি আজ স্কুলে আমি আজ স্কুল নাও যেতে পারি। হুম। মে আই গো টু স্কুল টুডে। আমি কি আজ স্কুলে যেতে পারি? মে আই নট গো টু স্কুল টুডে। আমি কি আজ স্কুলে যেতে পারি না? থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা কি বলবো? মাইট উইল বি ইউজড অ্যাজ সেম প্লেস অ্যাজ মে ইজ ইউজড। যেখানে মে ব্যবহার করা হয় সেখানে কিন্তু তার পাস্ট টেন্স হিসেবে মাইট ব্যবহার করা হয়। আরেকটা বলছে ফর 50% পসিবিলিটি অ্যান্ড মাইট হচ্ছে 30% পসিবিলিটি। 30% সম্ভাবনা এবং 50% সম্ভাবনা। মে হলে 30%, মাইট হলে 50%, একটু বেশি সম্ভাবনা বোঝাচ্ছে। মাস্ট কখন হবে? যখন অবশ্যই একটা কাজ সংগঠিত হবে। ইয়াসমিন, আপনি একটু এটা পড়েন যে আই মাস্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব। এই বাক্যগুলো একটু পড়তে হবে। আই মাস্ট গো টু স্কুল। বাংলাগুলো বলবো স্যার হ্যাঁ, সাথে? অবশ্যই একটু বাংলা বলে গেলে তাহলে আমাদের সবার সুবিধা আই হবে। মাস্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব। আই মাস্ট নট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। মাস্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব? মাস্ট নট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই শ্যাল নট গো টু স্কুল। স্যার এখানে তো উইল বলা যায়, হ্যাঁ, এখানে কিন্তু এটা আমরা আগে আমি তৈরি স্কুলে করেছিলাম, যাব এখানে না। শ্যাল শ্যালের। আই গো টু স্কুল, ইয়েস। আমি স্কুলে যাব। শ্যাল আই গো টু স্কুল, শ্যাল নট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না। তো আই এইখানে শুড গো টু স্কুল, আমি স্কুলে, আমার স্কুলে যাওয়া উচিত। আই শুড নট গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া উচিত না। শুড আই গো টু স্কুল, আমি কি স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত। শুড নট আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত না। আমার কি যাওয়া স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত না। তো দেখেন এই যে বাক্যগুলো না, এখানে কিন্তু আমরা শ্যালের পরিবর্তে এটাতে উইল দিলে বেশি ভালো শোনাবে। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই শ্যান্ট, এই শ্যাল নট কে বলা হচ্ছে শর্ট ফর্মে শ্যান্ট। আই শ্যান্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। দেখেন, স্পোকেন ইংলিশের সব থেকে কিন্তু ভালো পথ হচ্ছে এটা যে কিভাবে সহজে আমরা কথা বলতে পারি। তো কথা বলতে গেলে এই এই একটি পদ্ধতি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ একটা বাক্য শিখে আমরা যেন ওই বাক্যের আদলে আরো অনেক বাক্য তৈরি করতে পারি। আই শ্যাল গো টু স্কুল, এখানে আমরা দিব আই উইল গো টু স্কুল। উইলটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ফরিনাররা বেশি উইল ব্যবহার করে। তো এখানে কি বলা হচ্ছে, এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা এটা ব্যবহার করব যে শ্যালের পরিবর্তে আমরা কিন্তু এখানে উইল ব্যবহার করব, কারণ উইলটা বেশি প্রচলিত। আই শ্যান্ট গো টু স্কুল, শ্যাল আই গো টু স্কুল, শ্যান্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না। তো দেখেন এখানে পরবর্তীতে, স্যার, হ্যাঁ হ্যাঁ, উইল, ইয়েস আই তাহলে উইল সবার গো জন্য টু, সুবিধা হ্যাঁ হবে। আই উইল গো টু স্কুল। তো এখানে স্কুল না দিয়ে আমি এইটা বলতে পারি যে আমি একটা মোবাইল কিনবো, আই উইল বাই আ মোবাইল। আমি একটা মোবাইল কিনবো না, যেমন এখানে আই শ্যান্ট গো টু স্কুল, ওখানে হবে আই ওন্ট বাই আ মোবাইল ফোন। আই ওন্ট বাই আ মোবাইল ফোন, উইল নট কে আমরা বলতে পারি ওন্ট। আমি কি স্কুলে যাব? উইল আই গো টু স্কুল, এখানে দিয়েছি শ্যাল আই গো টু স্কুল, তো এখানে দিতে হবে কি উইল আই বাই আ মোবাইল ফোন। উইল আই বাই আ মোবাইল ফোন, আমি কি একটা মোবাইল ফোন কিনবো? আমি কি স্কুলে যাব না? আমি কি একটি মোবাইল ফোন কিনবো না? ওন্ট আই, ওন্ট আই বাই আ মোবাইল ফোন। দেখছেন, তাহলে আমরা এখানে শিখেছি স্কুলে যাব, আর ওখানে একটা শিখলাম কিভাবে একটা মোবাইল ফোন কিনবো। অর্থাৎ আমাদের এখানে যে স্ট্রাকচার দিয়েছে, আমি একটা চিঠি লিখি, এটা দিয়ে কিন্তু আমাদেরকে করতে হবে বাক্যগুলো। আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার। এটা দিয়ে কি নাজ আপা আপনি একটু বলতে পারবেন যে কিভাবে আমরা রাইট এ লেটার, যেমন আই রাইট এ লেটার, আই ডোন্ট রাইট এ লেটার। তারপরে কি হবে বলেন তো, ইন্টারোগেটিভে কি হবে? ইন্টারোগেটিভে কি করতে হবে? ক্যান ইউ হেয়ার মি? কথা বলতে হবে আমাদেরকে, ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে কথা। হুম। হুম। স্কুলে যাই। হুম। আই, সরি, একটু ভুল হয়ে গেছে। হুম। 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 ইয়েস। তারপর হচ্ছে আই ডোন্ট রাইট এ লেটার। ইয়েস, ইয়েস, একদম ঠিক। তারপর আই, ডু আই রাইট এ লেটার। হুম। তারপর ডোন্ট
I write a letter? ইয়েস, ডোন্ট আই রাইট এ লেটার। দেখছেন? তো এই যে জায়গাটা, আচ্ছা আপনার নিকনেমটা কি একটু বললে ভালো হতো। আমার হ্যাঁ হ্যাঁ। বেবি। ও আচ্ছা, ঠিক আছে, না মানে এখানে একটু ইয়ে করতে হয় তো, যাই হোক। তো দেখেন আপনি যেটা পড়ছেন খুব ভালোভাবে পড়ছেন। হ্যাঁ হ্যাঁ। তো এইখানে আপনি খুব ভালো বলছেন যে আই রাইট এ লেটার, আই ডোন্ট রাইট এ লেটার, ডু আই রাইট এ লেটার। অর্থাৎ যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্যকে আমরা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক করব, তখন ডু বা ডাজ এর ব্যবহার করতে হবে। আর যখন আমরা ওইটাকে নেগেটিভ করব, তখন ডু নট বা ডাজ নট ব্যবহার করব। তো ডু নট বা ডাজ নট কখন কিভাবে ব্যবহার করবো, এটা কিন্তু জাস্ট সাবজেক্ট অনুসারে হবে। এটা কিন্তু সাবজেক্ট অনুসারে আমরা ব্যবহার করব। তো আপনারা আশা করি এখান থেকে প্রত্যেকেই পেরে গেছেন, তিনজনের আমরা তিনজনই পাসড ইন দিস এক্সাম, এই পরীক্ষাতে আমরা পাশ করে গিয়েছি। এইভাবে এই শীটটা দেখে আপনারা অনেক বাক্য, যেমন প্রথমে একটা বাক্য আমি নিয়েছি, প্রথম বাক্যটা কি, আই গো টু স্কুল। তারপর আমি লিখে দিয়েছি আপনাদের পরীক্ষা নেওয়ার জন্য যে আই রাইট এ লেটার। এখানে আপনি করতে পারেন হি ইজ ক্যাচিং আ ফিশ, সে একটা মাছ ধরছে। অথবা দে আর টকিং উইথ দেম, তারা তাদের সঙ্গে কথা বলছে। যে কোনো একটা বাক্য, পৃথিবীতে যে কোনো একটা বাক্য আপনি এখানে সেট করে নিবেন আই গো টু স্কুল এর ডান পাশে। সেট করে নিয়ে ওইটা দিয়ে আপনি এগুলো করে দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন, দেখি আমি পারি কিনা। যদি আপনি 30টা বাক্য এখানে যা যা রয়েছে, যেমন আমি যেতে পারতাম, এটা দিয়ে চিঠি লেখা যদি বলা হয় কিভাবে, আমি একটা চিঠি লিখতে পারতাম, আমি একটা চিঠি লিখতে পারতাম না, আমি কি চিঠি লিখতে পারতাম। দেখেছেন? অর্থাৎ এখানে সিস্টেমটা একই। স্যার এখানে কুড, মাইট, মে এগুলো ইউজ করে ইয়েস ইয়েস, একদম ব্যবহার ঠিক। করতে ক্যান চাইলে কুড, ক্যান সেন্টেন্স রেডি করতে। কুড, হ্যাঁ শ্যাল, ক্যান কুড, শ্যাল, শুড, উইল, উড, প্রত্যেকটা জায়গায় আপনি এগুলো ব্যবহার করে করতে পারবেন। রাইট এ লেটার, হি রাইটস এ লেটার। তাহলে এই যে আমার স্কুলে যাওয়া দরকার, এখানে কি লিখবেন, আমার একটা চিঠি লেখা দরকার, আমার একটা চিঠি লেখা দরকার না, আমার কি একটা চিঠি লেখা দরকার, আমার কি একটা চিঠি লেখা দরকার না। দেখেছেন? তাহলে এইটা হচ্ছে একটা সর্বোত্তম পন্থা ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে কভার করতে গেলে। আর তারপর আমি এইটাও আপনাদেরকে পড়িয়ে দিব, আমি ইদানিং নতুন করে একটা সিস্টেম অ্যাপ্লাই করছি সব ব্যাচে। এটা কিন্তু আমরা বাসায় স্বাভাবিকভাবে পড়ার সময় পাই না অনেকে, কারণ আমাদের কর্মব্যস্ত জীবন, অনেকেই অনেক ব্যস্ত থাকি। তো এটা আমি এখনই আপনাদেরকে পড়তে দিব। প্রথমে ফজলুল হক সাহেব আপনি একটু পড়বেন যে গো থেকে এই নো পর্যন্ত যে ভার্ব গুলো, এগুলো পড়বেন। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন। প্লিজ একটু আনমিউট করেন। জি স্যার। হুম, আমরা গো সবাই ওয়েন্ট শুনবো। গন, হুম, ওকে। হুম ডু ডিড ডান, হুম ইট হ্যাড ইটেন, হুম রাইট রোড রিটেন, হুম স্পিক স্পোক স্পোকেন, হুম টেক টুক টেকেন, হুম সি স সিন, হুম মেক মেড মেড, হুম হ্যাড হ্যাড হ্যাড, হুম ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক, হুম ইট গেট গিভেন, হুম নো নিউ নন। নো, নিউ, নোন। ধন্যবাদ। দেখেন, তাহলে নো শব্দের অর্থ কি, নো শব্দের অর্থ হচ্ছে জানা, কে এন ও ডব্লিউ। আরেকটা রয়েছে এন ও নো, এগুলাকে বলে সিমিলার সাউন্ডিং ওয়ার্ড। একই রকম সিমিলার সাউন্ডিং, সাউন্ডটা একই, নো, নো, কিন্তু বানান আলাদা এবং এদের শব্দের শব্দার্থ আলাদা। যদি বলা হয় আমি তাকে চিনতাম, আমি তাকে চিনতাম, তাহলে পাস্ট টেন্স ব্যবহার করে এটা বলতে হবে, কি হবে, আই নিউ হিম। দেখেন, তখন বলতে হবে আই নিউ হিম। যদি বলা হয় আমি তাকে চিনেছি, আমি তাকে চিনেছি, তখন কিন্তু ভার্বের ভি থ্রি বা আই নন পাস্ট। ইয়েস, আই হ্যাভ নোন হিম, আমি তাকে চিনিয়ে আছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ নোন হিম, আমি তাকে চিনিয়েছি। দেখেন, এক একটা ক্লাস না খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই যে কথাটা শিখাচ্ছি, এটা কিন্তু এক এক ক্লাসে এক একটা জিনিস শেখানো হয়, এক একটা লেসন শেখানো হয়। প্রত্যেকটা ক্লাস শিখে এটা আপনি বাসায় আবার ক্লাসগুলো একটু দেখবেন, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইলগুলো, যে আমি কি শিখাচ্ছি, কি কোন জায়গাটাতে আমি কি বলছি। আমার ক্লাস রেকর্ডটা যারা দেখে তারা কিন্তু দ্রুত কথা বলা শিখে যায়। এই যে আমি তাকে চিনিয়ে আছি, কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিভাবে করব, আই হ্যাভ নোন হিম, আই হ্যাভ নোন হিম। এই নোন কোন জায়গা থেকে আসলো, নো থেকে। নো হচ্ছে বেসিক ফর্ম, ভার্ব ফর্ম, বি বেস ফর্ম বা ভি অন ফর্ম, অনেক নামে ডাকা যায়, ভি 1, ভি 2, ভি 3। তাহলে নো, নিউ, নোন। এই নোনটা কখন কাজে লাগবে, যখন আমি পারফেক্ট টেন্স করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স, এইগুলো আপনি করতে পারবেন। তো নো এর পরে বিগিন থেকে ক্যাচ পর্যন্ত, বেবি আপা আপনি একটু পড়েন প্লিজ। বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান।
হ্যাঁ, আমরা একটু জোরে পড়েন, আমরা শুনবো। begin, হুম began, হুম আপনার repeat করবেন ও আমার আচ্ছা, ছোট ভুলটা। ছোট দাঁড়ান, আমি একটু বড় করে দেই দেখি। হুম, জাস্ট ওয়েট এ বিট। হুম begin, হুম began, হুম begun, হুম হুম break, হুম হুম try, draw, try, হুম draw, draw, হুম ফ্লাই ফিলিউ ফ্লোন, run, ফ্লাই ফিলিউ ফ্লোন উচ্চারণ করতে হবে, ফ্লাই ফিলিউ from, ফ্লোন। thank you, হ্যাঁ, থ্যাংক ইউ। thank তারপর you. হুম হুম Come, 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 খাম, by, তারপর হচ্ছে বাই বট, bought, বট বট, হ্যাঁ উচ্চারণটা হবে বট। হ্যাঁ, এটা কেন বট হলো, তারপর এটার আমি প্রোনাউন্সিয়েশন একটা ক্লাস নেবো। দেখেন, বাই বট বট, থিং থট থট, এটা কিন্তু আমরা, হ্যাঁ এই যে উচ্চারণে একটু আমরা যে ঠেকে যাচ্ছি, আমরা বেঁধে যাচ্ছি, কিন্তু এগুলো আপনি আরো একবার পড়বেন, দেখবেন আর বেঁধে যাবে না। বাই, এটা উচ্চারণটা হবে বট। বাই এর পাস্ট টেন্স হচ্ছে V2 হচ্ছে বট। বাই মানে হচ্ছে ক্রয় করা, বাই বট বট, অর্থাৎ বাই মানে কেনা। আমি একটা কলম কিনি, আই বাই এ পেন। আমি একটা বাইক কিনি, আই বাই আ বাইক। কিন্তু যদি বলা হয় আমি একটা মোবাইল ফোন কিনেছিলাম, তখন কিন্তু আপনাকে এই V2 ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ বলতে হবে আই বট এ মোবাইল ফোন, আই বট অ্যান আইফোন। আমি একটা আইফোন কিনেছিলাম। আমি একটা জামা কিনেছিলাম, আই বট এ শার্ট। আমি একটা বাড়ি কিনেছিলাম, আই বট এ হাউস। দেখেছেন? তাহলে এই ভার্ব ফর্ম কেন কাজে লাগে? ভার্ব ফর্ম ছাড়া কিন্তু আমরা আমরা বলি যে অনেক ভোকাবুলারি মুখস্থ করো, অনেক টিচাররা বলে ভোকাবুলারি বলতে এই ভার্বের ভোকাবুলারি বেশি করে মুখস্থ করতে হয়। কেন মুখস্থ করতে হয়? যখনই আমরা এই টেন্স করতে যাব, তখনই কিন্তু আমাদের ভোকাবুলারি বেশি করে কাজে লাগবে। দেখেন এই যে প্রেজেন্ট টেন্স গুলা, এই যে প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স এর এখানে কিছু কিছু জায়গা, এই যে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা টেন্সটা কিন্তু ভালোভাবে শিখতে চাই সবাই। তো টেন্স শিখতে গেলে আগে কিন্তু আমি যে জায়গাটা দেখালাম, আমাদের টেন্স শব্দের অর্থই হচ্ছে এই ভার্ব। যেমন আমি যদি বলি আমি একটা কলম কিনি, তাহলে কি হবে? প্রেজেন্ট টেন্স হবে আই বাই আ পেন। আমি একটা কলম কিনেছিলাম, তখন কি হবে? আই বট এ পেন। তখন কি আর বাই দিলে হবে? হবে না, তখন কি দিতে হবে? বট। কিন্তু যদি বলা হয় আমি একটা কলম কিনবো, বা আমি একটা কলম কিনিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন কি হবে? আই হ্যাভ বট এ পেন। যখনই হ্যাজ হ্যাভ ব্যবহার করব, তখন কিন্তু ভার্বের ভিতরই হবে। তো দেখেন, টেন্সটা আমরা কিন্তু একটু রিপিট করব সব সময়, কারণ প্রত্যেকটা ক্লাসে আমরা টেন্সটা শিখবো মাত্র 5 মিনিট করে হলেও আমরা টেন্সটা একটু রিপেয়ার করব, টেন্সটা আমরা রিভিশন দিব। কেননা প্রতিদিন আমরা টেন্স শিখলে টেন্সটা কিন্তু আমরা ভুলে যাব না। এখানে আমি যদি একটু আপনাদের কাছে আসতে চাই যে আমি একটা বাক্য বলছি, এটা দিয়ে আপনারা প্রেজেন্ট টেন্সের 4টা বলবেন। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রথমে ইয়াসমিন আপা আপনি একটু বলবেন যে সে গান গায়, এইটা দিয়ে এটার বাংলা আপনি বলেন যে 4টার বাংলা কি হবে? সে গান গায়, সে গান গাচ্ছে, তারপরে কি সে হবে? গান, হ্যাঁ হুম, সেটা তো বাংলা স্যার বলেই দিলেন। ইয়েস। তো আপনি ইংলিশটা সে গান তাহলে গায়, আমি কি ট্রান্সলেট, বলবো স্যার? হ্যাঁ আপনি ইংলিশটা বলে যান, ট্রান্সলেশন কি হবে? হি সিংস আ সং, এর 3টা বলেন। হুম, হি সিংস বলতে হবে। সং, ইয়েস। হ্যাঁ এস হবে স্যার, হুম এস বাই এস যোগ হবে হুম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। একদমই। হি সিংস এ সং, হি সাং এ সং। আর স্যার কি বলবো জানি বললেন? হি হ্যাজ বিন সিঙ্গিং আ সং ফর অ্যান আওয়ার, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, হি হ্যাজ বিন সিঙ্গিং আ সং ফর অ্যান আওয়ার। এটার গঠন প্রণালী কি দেখেন, এটা আমাদের অনেক সময় একটু সমস্যা হয়। প্রেজেন্ট পারফেক্ট আর পারফেক্ট টেন্সটা দেখি, কোন কাজ এই মাত্র শেষ হয়েছে। পারফেক্ট টেন্সে। হ্যাঁ হ্যাঁ, এই পারফেক্ট টেন্সটা আমরা একটু দেখি। দেখেন, প্রত্যেকটাই আমাদের সমস্যা থাকে, কিন্তু একবার শিখে গেলে আর সমস্যা হয় না। বলা হচ্ছে কোনো কাজ শেষ হয়ে গেছে, কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গেছে, অথচ তার ফল এখনো বিদ্যমান আছে, এই রকম বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ভালো করে মনে রাখবেন যে যদি বা একটা বাংলা বাক্য বলি সে কাজটি করিয়াছে, নিচে একটা এক্সাম্পল দেখেন, সে কাজটি করিয়াছে বা সে কাজটি করেছে, হি কখন হ্যাজ করেছে? ডান দ্য হুম, ওয়ার্ক। হ্যাঁ কখন করেছে কাজটা? এই মাত্র। তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আপনারা কয়েকটা বাক্য বলে ফেলতে পারেন, যেমন সে কাজটি করিয়াছে, সে মাছ ধরেছে, সে বাড়ি গিয়েছে, সে একটা বাড়ি ক্রয় করেছে, হ্যাঁ সে একটা মোবাইল ফোন কিনেছে, তাহারা একটা ছবি এঁকেছে। অর্থাৎ যে কাজটা একটু আগে করা হয়েছে। এটা আপনারা কিভাবে চিনবেন? দেখেন, খুব একটা সহজ সূত্র রয়েছে। বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে ইয়াসে, ইয়াসো, ইয়াসি, ইয়াসেন, বা হইয়াছে, গিয়াছে, খাইয়াছে, সাধু ভাষায় এগুলা থাকবে। যেমন ইত্যাদি। এছাড়া করি নাই, দেখেন এইটা নেগেটিভ হলে কি হয় সেটাও কিন্তু আমাদের শিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ বললে কিন্তু আমরা অনেকে কনফিউজড হয়ে যাই। সেটা কিভাবে হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভের বাংলাটা এমন শোনায়,
এছাড়া এই যে করি নাই, করিনি, খাই নাই, খাইনি ইত্যাদি বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এগুলো বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। করি নাই, খাই নাই, দি নাই। যেমন একটা বাংলা বাক্য, এই যে বাক্যটা দেখেন, সে কাজটি করিয়াছে, প্রথম সেন্টেন্স। এটার নেগেটিভ কি হয়? সে কাজটি করেনি, সে কাজটি করেনি, অর্থাৎ হি হ্যাজ নট ডান দা ওয়ার্ক। একটা বাক্য শিখে ওইটার সঙ্গে সঙ্গে আমরা চারটা শিখবো, যেন ওই বাক্যটার অ্যাফার্মেটিভও বলতে পারি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বলতে পারি, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, এবং ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এই যে সে কাজটি করিয়াছে বা করেছে, করেছে বললে চলিত ভাষা বোঝায়, চলিত রূপ। আর করেনি বললে, করেনি বললে এটাকে কি বোঝায়? এটা কিন্তু এর নেগেটিভ বোঝাচ্ছে। তো সে কাজটি করিয়াছে সাধু শব্দ, সাধু সাধু রূপ, আর চলিত রূপ কি? করেছে। তো হি হ্যাজ ডান দা ওয়ার্ক। এটার নেগেটিভ কি হবে বলেন তো? এখানে কিন্তু নেগেটিভটা দেওয়া নেই। ডান দা ওয়ার্ক। হ্যাঁ, কিভাবে করলেন? এখানে একটা সুন্দর সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখানে দুইটা ভার্ব, হ্যাজ একটা ভার্ব আর ডান একটা ভার্ব, হ্যাজ একটা ভার্ব, ডান একটা ভার্ব। তো এই যে হ্যাজ ভার্বটা ব্যবহার করেছি, এটাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। হচ্ছে স্যার আর আর কোন ডান হচ্ছে স্যার ভার্ব। মূল ভার্ব। তো এই ডান এসেছে ডু থেকে। তো এই দেখেন, এই বেসিক গুলো জানলে কিন্তু ডু ডিড ডু ডান, ডু ডু ডিড ডিড ডান। ডান। তো এই হ্যাজটা এখানে অক্সিলারি ভার্ব না? বলা হচ্ছে কোনো বাক্যকে যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, তাহলে ওই অক্সিলারি ভার্বের পরে শুধুমাত্র একটা এন ও টি, নট, নট বসালে বাক্যটা নেগেটিভ হয়। হি হ্যাজ নট ডান দা ওয়ার্ক। আরো একটা সূত্র রয়েছে, সে কাজটি করেছে, এটা বলেছেন হি হ্যাজ ডান দা ওয়ার্ক। সে কাজটি করেনি, হি হ্যাজ নট ডান দা ওয়ার্ক। আর হ্যাজ এইটার নট ডান আর দা এটার ওয়ার্ক। ইন্টারোগেটিভ করতে গেলে কি হবে? তখন ওই যে হ্যাজ নামক যে অক্সিলারি ভার্ব, ওইটাকে সবার প্রথমে আনতে হবে। হ্যাজ হি ডান দা ওয়ার্ক, হ্যাজ হি ডান দা ওয়ার্ক, সে কি কাজটি করিয়াছে। আবার সহজ, সে হ্যাজ কি নট কাজটি, হি ডান দা ওয়ার্ক, ইয়েস, হ্যাজ তারপরে নট আসবে হি ডান দা ওয়ার্ক। দেখেন, একটা বাক্যকে যখন এইভাবে আপনি, নেগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ, একটা বাক্যকে যখন আপনি এই চার ভাবে কনভার্ট করা শিখে যাবেন, তখন দেখবেন আপনার নিজের ভিতরে একটা শক্তি চলে আসবে। কিসের শক্তি? যে আপনি ল্যাঙ্গুয়েজটায় অনেক বড় করতে পারছেন। একটা বাক্যকে যদি আমি চারটা বাক্যে করতে পারি, তো আমার কাছে যদি 1000 বাক্য জানা থাকে, ওই 1000কে আমি 4000 করে দিতে পারি। ওই 1000কে আমি 4000 করে দিতে পারলাম। কিভাবে 4000 করে দিব? ওই যে নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, নেগেটিভ ইন্টারোগেটিভ করব। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা তো দেখলাম, চিনিবার উপায়। তারপর এটা কিন্তু এর গঠন প্রণালীটা কি হবে, কিভাবে আমরা গঠন করব? স্যার আমরা একটু প্র্যাকটিস করব হ্যাঁ, যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক ইয়েস, আছে? এটা, এই যে একটা বাক্যকে আমরা চারটা বাক্য করলাম, হ্যাঁ ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সব একটা থেকে বাক্য বেস্ট আমরা ওয়ে। চারটা বাক্য করলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। ঠিক সিমিলার ভাবে আমরা স্যার পাস্ট টেন্সে এটা করব, ফিউচার টেন্সে এটা করব, এই ঠিক, তো স্যার। এইটা করব। তাহলে কি হবে? আমরা কিন্তু বেশ ভালোভাবে শিখতে পারবো। এই শেখাটা আমাদের দীর্ঘদিন মনে থাকবে, যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং এইটা দিয়ে আমরা চারটা করে বাক্য তৈরি করতে পেরেছি। যেমন এখানে আমাদের একটু এটা বুঝিয়ে দেন, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টে একটু, প্রেজেন্ট, সরি পাস্ট পারফেক্টে স্যার, হ্যাঁ এটা হ্যাঁ একটু বুঝালেন হ্যাঁ, পাস্ট পারফেক্ট। তিনটা পারফেক্ট একই সময় আমরা পাশাপাশি টাইমে বুঝবো। তো দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্ব। পারফেক্ট, পাস্ট পারফেক্ট পারলে তো প্রেজেন্ট পারফেক্ট ইজিলি পাওয়া যায়। ইয়েস ইয়েস, না তবে পাস্ট পারফেক্ট আমি দেখাচ্ছি, একটু ওখানে সমস্যা থাকে, কারণ কি ওখানে, হ্যাঁ হ্যাঁ, ব্যতিক্রম আছে। এটা অল্প একটু ব্যতিক্রম, তো ওইটা আমি দেখাচ্ছি। এবং ব্যতিক্রম জায়গাটা কিন্তু আমরা, যদিও ওইটা কঠিন, কিন্তু খুব ইজিলি সহজ পদ্ধতিতে দেখব, সহজ হয়ে যাবে। তো এইটা একটু শেষ করি। দেখেন এখানে স্ট্রাকচারটা কেমন হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রথমে সাবজেক্ট দিতে হয়। এই বাক্যে সাবজেক্ট কি দিয়েছি? হি, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। এই বাক্যে আমি একটা সাবজেক্ট ব্যবহার করেছি, যেটাকে বলা হচ্ছে হি। তো হি হচ্ছে এখানে সাবজেক্ট। তারপরে আমি কি দিয়েছি? হি এর পরে একটা অক্সিলারি ভার্ব বসিয়েছি, হ্যাজ, হি হ্যাজ। তো বলা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসে। তো এটা সাবজেক্ট অনুসারে এখানে হ্যাজ বসার অধিকার রয়েছে, হ্যাজ বসেছে, হি হ্যাজ। এরপর এই হ্যাভ বা হ্যাজ এর পরে যে ভার্বটি আমরা বসাবো, ওই ভার্বটি হবে ভার্বের V3 ফর্ম। এই যে লেখা রয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের V3 প্লাস এক্সটেনশন। তো হি হ্যাজ এতটুকু করে ফেললাম। এরপরে ভার্বের V3 কি হবে? হি হ্যাজ ডান। কি হবে? হি হ্যাজ ডান। এক্সটেনশনটা কি হবে? দা ওয়ার্ক। এটা এখানে অবজেক্ট বা এক্সটেনশন, অবশিষ্ট অংশ, বাকি অংশ। হি হ্যাজ ডান দা ওয়ার্ক, হি হ্যাজ বট এ হাউস, সে একটা বাড়ি কিনেছে। হি হ্যাজ সিং স্যাং সাং, হি হ্যাজ সাং এ সং। হি হ্যাজ মেড এ হাউস, সে একটা বাড়ি তৈরি করেছে। হি হ্যাজ ড্রন আ পিকচার। ইয়েস, অর্থাৎ এইখানে একটা রুল শিখলাম না,
এইটা দিয়ে তাৎক্ষণিকভাবে আমাদেরকে কিছু বাক্য তৈরি করা শিখতে হবে। একটা রুল শিখে ওই রুলটা আমরা ফেলে রাখবো না, ওইটা দিয়ে কিছু বাক্য করব। তো এখানে আমি আরো কিছু বাক্য তৈরি করতে পারি। যেমন একটা নেগেটিভ করেছে, আমি কলা খাইনি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ আই হ্যাভ নট। আমি যদি বলি আমি কলা খেয়েছি, আপনাদের I নেগেটিভ have eaten banana. বানানা। তো এইটা আমরা ডিরেক্টলি যদি নেগেটিভ করতে চাই একটু সমস্যা হতে পারে, তো এটাকে আমরা আগে অ্যাফার্মেটিভ করে নিব। আমি কলা খাইনি এটা না বলে আগে বলবো আমি কলা খেয়েছি, আই হ্যাভ ইটেন বানানা। তো I যদি have বলি eaten banana. আর Suppose আমি বলতে কলা eaten banana. I have not eaten banana. Have I eaten banana? হ্যাঁ, Have not I eaten banana? দেখছেন তাহলে এখানে কিন্তু কি করলো, চারটা বাক্য করলো, অর্থাৎ অ্যাফার্মেটিভ করলো, নেগেটিভ করলো, আর হচ্ছে ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ। তো আমরা কিন্তু প্রত্যেকটা বাক্যকে এইভাবে শিখবো। তো প্রেজেন্ট পারফেক্ট অংশে আমরা দেখবো আরো দুইটা পারফেক্ট, পাস্ট পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট। খুব ইজি, দেখেন পাস্ট পারফেক্টটা কেমন। অতীতকালে দুইটা কাজ সম্পূর্ণ হবে। অতীতকালে দুটি কাজ সম্পন্ন হলে যে কাজটি আগে হয় সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়, এবং যে কাজটি পরে সংগঠিত হয় সেটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলা হয়। যেমন দুইটা কাজের ভিতরে এই যে একটা কথা বললাম, আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল। দুইটা কাজ অতীতকালে প্রায় পাশাপাশি সময়ে ঘটছে। আমি স্কুলে যাওয়া আর তার বাড়ি ফেরা, দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে হবে, আমি স্কুলে যাওয়ার পূর্বে সে বাড়ি এসেছিল, তাহলে কোন কাজটি আগে হচ্ছে, সে বাড়ি এসেছিল। এইটা পারফেক্টের নিয়মে করেছি, দেখেন হি হ্যাড কাম হোম, হি হ্যাড কাম হোম। এই কামটা কোথা থেকে আসলো, কাম কেম কাম। এখানে কিন্তু পারফেক্ট মানেই হচ্ছে ভার্বের ভি3, সেটা প্রেজেন্ট পারফেক্ট হইতে পারে, পাস্ট পারফেক্ট হইতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে। তো হি হ্যাড কাম হোম, দেখেন পারফেক্টের নিয়মে কিভাবে এখানে বুঝবেন যে এটা পারফেক্ট, এখানে হ্যাড এর ব্যবহার করেছি। পারফেক্ট মানেই হচ্ছে হ্যাজ বা হ্যাভ বা হ্যাড। যে কোনো পারফেক্ট টেন্সে কিন্তু তিনটা শব্দ অবশ্যই থাকবে, হয় হ্যাজ থাকবে, না হয় হ্যাভ থাকবে, না হয় হ্যাড থাকবে। তো পাস্ট পারফেক্ট এটা আইডেন্টিফাই করা খুবই সহজ, এখানে শুধুমাত্র হ্যাড থাকে। তো হি হ্যাড কাম হোম, সে বাড়ি এসেছিল কখন, বিফোর। বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্ব বা আগে। সে বাড়ি এসেছিল আগে, কিসের আগে, আমি স্কুলে যাওয়ার আগে, আমি স্কুলে যাওয়ার আগে। তো এই যে আমি স্কুলে যাওয়ার আগে, এইটা কোন টেন্সে করতে হবে, দুইটা কাজের ভিতরে যেটা আগে হচ্ছে সেটা তো আমি, ইয়েস এটা পাস্ট ইনডেফিনিটে হবে। তো আমি তো এই যে দুইটা কাজের ভিতরে যেটা আগে হয়ে গেল সেটা পাস্ট পারফেক্টের নিয়মে করেছি, আর যে কাজটা পরে হচ্ছে ওইটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে, ওইটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে। মনে রাখবেন দুইটা টেন্স আমাকে শিখতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে দুইটা টেন্স আমার ব্রেনে রাখতে হবে, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে দেখেন আমি খাওয়ার আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল। আমি ভেবেছিলাম যে আমার বাসার পাশে স্টেশন রয়েছে, আমি খেয়েই ট্রেনে উঠবো। তো এই যে আমি খাওয়ার আগেই, আমার খাওয়া শেষ হওয়ার আগেই ট্রেন ছেড়ে দিল। এখানে দুইটা কাজ সংগঠিত হচ্ছে। এই দুইটা কাজের ভিতরে একটু খেয়াল করব আমরা, এই যে দুইটা কাজ হচ্ছে, এই দুইটা কাজের ভিতরে এখানে কোন কাজটি আগে হচ্ছে, দেখেন আমার খাওয়ার আগেই ট্রেন ছেড়ে দিল, তাহলে ট্রেনটা আগে ছেড়ে দিল। এটা পাস্ট পারফেক্টের নিয়মে করব, কি হবে, দ্য ট্রেন হ্যাড লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট, লিভ লেফট লেফট। দেখেন তো এই যে দ্য ট্রেন হ্যাভ লেফট কখন ছাড়লো, বিফোর পূর্বে, আই এট। বুঝতে পেরেছেন এই যে আই এট এটা কোন টেন্সের নিয়মে হয়েছে, বেবি আপা বলেন তো একটু, এটা কোন টেন্সের নিয়মে হলো, আই এট। এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট, এটা কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই এট, হি হ্যাড কাম হোম বিফোর আই ওয়েন্ট টু স্কুল, দ্য স্টুডেন্টস হ্যাড লেফট দ্য ক্লাস বিফোর দ্য বেল র্যাং। ঘন্টা পড়ার পূর্বেই ছাত্রছাত্রীরা ক্লাস ত্যাগ করেছিল, ঘন্টা পড়ার পূর্বেই ছাত্রছাত্রীরা ক্লাস ত্যাগ করেছিল। কোনটা আগে হচ্ছে, ছাত্রছাত্রীরা ক্লাস ত্যাগ করেছিল, এইটা পাস্ট পারফেক্ট। দ্য স্টুডেন্টস হ্যাড লেফট দ্য ক্লাস বিফোর দ্য বেল র্যাং। এখানে কিভাবে চিনবেন, বাংলা চিনিবার উপায়টা আমরা একটু দেখব, কিভাবে চিনবো যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, তাম, তেম, ত ইত্যাদি থাকে। ইত্যাদি থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। ইত্যাদি থাকলে কোন টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স। ক্রিয়ার শেষে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, লাম, লেম, ল, তাম, তেম, ত ইত্যাদি থাকবে।
গঠন প্রণালীটা আমি দেখিয়েছি, এটা খুবই সহজ। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস হ্যাড। সাবজেক্ট প্লাস হ্যাড, এখানে দেখেন দ্য ট্রেন হ্যাড লেফট, এখানে দ্য ট্রেন কিন্তু আমার সাবজেক্ট, এর পরেই কিন্তু হ্যাড এসেছে। সাবজেক্টের পরে হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে ভি3 বলে। দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা ছেড়ে দিল, বিফোর আই এট, আমার খাওয়া শেষ হওয়ার পূর্বে, আমার খাওয়ার পূর্বে। পাস্ট পারফেক্ট নিয়ে আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে আমি একটু সমস্যাটা নেই। এটা কোন টেন্স কিভাবে হবে একটু বুঝতে পারছেন? একটু কথা বলতে হবে প্লিজ। আনমিউট করেন একটু, আবারও আমি বুঝাবো। পাস্ট পারফেক্টটা খুবই সহজ, কিন্তু আমরা এটা অনেকেই জটিল করে ফেলি, আমরা বিভিন্ন কঠিন পদ্ধতিতে এটা বুঝতে যাই, যার কারণে কিন্তু এটা কঠিন হয়ে যায়। হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছেন? প্লিজ লেট মি নো দ্যাট। Yes, আচ্ছা, sir. তো দেখেন এখানে পাস্ট পারফেক্ট দিয়ে আমরা আরো কিছু বাক্য তৈরি করতে পারি। যদি বলা হয় ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। আচ্ছা ফজলুল হক সাহেব, আপনি এটা একটু বলেন যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল আর ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। এইটা আগে বলেন যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে এখানে কোন অংশ আগে করতে হবে? রোগীটি মারা গেল, এইটা এখানে পাস্ট Yes, পারফেক্ট sir. নিয়মে করতে হবে। এটা এখানে পাস্ট পারফেক্টের নিয়মে কি লিখবো দেখেন, দা পেশেন্ট হ্যাড ডাইড, রুগীটি মারা গেল, এটাই হ্যাড ব্যবহার করব। কেন করব? কারণ কিন্তু ডাক্তার আসার, ইয়েস, বিফোর দ্য ডক্টর কেম। দেখেন টি এইচ ই, দা পেশেন্ট, পি এ টি আই ই এন টি, দা পেশেন্ট হ্যাড ডাইড, এইচ এ ডি, দা পেশেন্ট হ্যাড ডাইড, ডি আই ই ডি, রুগীটি মারা গেল কখন? বিফোর, বিই এফ ও আর ই, বিফোর দ্য ডক্টর কেম, বিফোর, টি এইচ ই, দা, ডি ও সি টি ও, আর বিফোর দ্য ডক্টর কেম। দেখছেন? তাহলে কি হলো? এখানে দেখেন দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, আমার এটা কিন্তু পাস্ট পারফেক্টের নিয়মে হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রুগীটি মারা গেল, যেটা দুটো কাজের ভিতরে যে কাজটা আগে সংগঠিত হবে সেটাকে আমি পাস্ট পারফেক্টের নিয়মে করব। তাহলে এখানে ডাক্তার আসার আগেই কিন্তু রুগী মারা যাচ্ছে, এটা আমাকে পাস্ট পারফেক্টের নিয়মে করতে হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এখানে হ্যাড এর ব্যবহার করব, কেননা পারফেক্টের জায়গায় একটা হ্যাড থাকে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এটা কিভাবে করলাম? বিফোর মানে হচ্ছে পূর্বে, তাহলে ডাক্তার কিন্তু আসতেছে রুগী মারা যাওয়ার পরে। তাহলে কি হবে? দা ডক্টর কেম, এটা আমার পাস্ট ইনডেফিনিট নিয়মে। অর্থাৎ দুইটা কাজের ভিতরে যে কাজটা পরে হবে সেটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে ট্রান্সলেশনটা করব, আর যেটা আগে হবে সেটা পাস্ট পারফেক্টের নিয়মে করব। কোনো সমস্যা নেই এখানে। তো এটা বিফোর বা আফটার দিয়েও করা যায়। যদি বলা হয় ডাক্তার আসার পরে রুগীটি মারা গিয়েছিল, ডাক্তার আসার পরে রুগীটি মারা গিয়েছিল, তাহলে দা পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এটা কেন দেখেন, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, অর্থাৎ ডাক্তার রুগীর বাড়িতে পৌঁছালো, তারপর রুগী মারা গেল। তাহলে এখানে কোন কাজটা আগে হচ্ছে? ডাক্তার কিন্তু চলে আসতেছে, এখানে হ্যাড এর ব্যবহার করব। দ্য ডাক্তার, দ্য ডক্টর, দ্য পেশেন্ট ডাইড, রুগীটি মারা গেল, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পরে। অর্থাৎ এখানে শুধু দুইটা কথা মনে রাখবেন, যে কাজটি আগে হচ্ছে সেটা পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে হ্যাড এর ব্যবহার করে করব, আর যেটা পরে হবে সেটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে করব, সেটা পাস্ট ইনডেফিনিট নিয়ম ব্যবহার করে আমরা করব। খুব ইজি এটা, এর থেকে সহজ কিন্তু আর হয় না। তো এটা আমরা দেখলাম পাস্ট পারফেক্ট। আমরা একই সঙ্গে দেখবো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সটা, একটু দেখেন ফিউচার পারফেক্ট টেন্সটা কিভাবে আমরা করতে পারি। ফিউচার পারফেক্টের একটা আগে আমরা বাক্য দেখে থাকি, যেমন আমি কবিতাটি লিখে থাকবো, আমি কবিতাটি লিখে থাকবো, এটা কখন লিখে থাকবো? ভবিষ্যতের একটা সময় না, এটা কিন্তু সময়টা এখনো এসে পারেনি। আমি কবিতাটি লিখিয়া থাকবো, আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম, আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম, আমি কবিতাটি লিখে থাকবো। সে তোমাকে সাহায্য করে থাকবে, কখন সাহায্য করে থাকবে? ভবিষ্যৎকালে সে তোমাকে সাহায্য করিয়া থাকবে, হি উইল হ্যাভ হেল্পড ইউ, আমি কবিতাটি লিখে থাকবো, আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম। দেখেন প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে এখানে অনেকটা মিল রয়েছে, পাস্ট পারফেক্টের সঙ্গে কিন্তু অন্য দুইটা পারফেক্টের তেমন মিল পাওয়া যায় না, কিন্তু এখানে অনেক মিল রয়েছে। কিভাবে আমরা একটু দেখি। বিষয়টা হচ্ছে
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রথমে সাবজেক্ট ছিল, এখানেও প্রথমে সাবজেক্ট আছে, দেখেন আই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ ছিল, এখানে অতিরিক্ত যোগ হয়েছে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। অতিরিক্ত কি যোগ হয়েছে? উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। তাহলে এখানে সাবজেক্ট আমি এভাবে বলতে পারি, স্ট্রাকচার না দেখেও বলতে পারি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের ভি3 ফর্ম প্লাস ভার্বের ভি3 ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের ভি3 ফর্ম প্লাস অবজেক্ট। কি বললাম বলেন তো একটু, কয়েকটা বাক্য বলতে পারবেন একটু? ক্যান ইউ হেয়ার মি জি প্লিজ? স্যার। হ্যাঁ, এখানে কয়েকটা বাক্য, এই বাক্যগুলো একটু পড়ে ফেলেন। এই যে তুমি আসার আগে, তো এখানে আরেকটা কথা আছে, প্লিজ আরেকটু বিষয় শুনে রাখেন। এখানেও কিন্তু একটা বিষয় দুইটা নিয়মে হতে পারে। এই যে সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট এন্ড সেকেন্ড সাবজেক্ট, স্ট্রাকচার দুইটা। একটা হচ্ছে সিম্পল ফিউচার পারফেক্ট, আমি কবিতাটি লিখে থাকবো। এখানে দেখেন খুব সাধারণভাবে কথাগুলো বলেছি, সে তোমাকে সাহায্য করে থাকবে, তাই না? হি উইল হ্যাভ হেল্পড ইউ, আমি কবিতাটি লিখে থাকবো। আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম, আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম। টেন্সটা খুব ভালো করে শেখেন, তাহলে অন্য অন্য জায়গাগুলো অটোমেটিকলি সহজ হয়ে যাবে। তো এইখানে যে কথাটা বললাম, সে তোমাকে সাহায্য করে থাকবে। আর এখানেও কিন্তু পাস্ট পারফেক্টের মতো আগে পরে থাকতে পারে, পাস্ট পারফেক্টের মতো আগে বা পরে থাকতে পারে। কিভাবে দেখেন, তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়া থাকবো, তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো, এখানেও কিন্তু আগে পরে ব্যবহার করে করা যায়। তো মনে রাখতে হবে, এই যে ফিউচার পারফেক্ট টেন্সে যে কাজটি আগে হবে সেটা ফিউচার পারফেক্টের নিয়মে হবে, আর যে কাজটি পরে হবে এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মে। এই যে দেখেন, এই যে জায়গাটুকু আমি একটু বুঝাই কিভাবে হচ্ছে ফিউচার ইনডেফিনিটের নিয়মে। তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো, কি হবে? আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ। এটা তো সবাই পারবেন, ফিউচার পারফেক্টের নিয়ম অনুসারে এইটুকু করেছি। কিভাবে করেছি এখানে? আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ বিফোর, অর্থাৎ পূর্বে, তুমি আসার পূর্বে। তুমি আসা এতটুকু ইংরেজি কি? বিফোর ইউ খাম, বিফোর ইউ খাম। তুমি আসার পূর্বে আমি বক্তব্যটা দিয়ে থাকবো। আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ বিফোর ইউ খাম, তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো। আরো কি রয়েছে? আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে। কোন কাজটা আগে হচ্ছে? তুমি অফিসে গিয়ে থাকবে। এটা ফিউচার পারফেক্টের নিয়মে করেন, ইউ উইল হ্যাভ গন টু দা অফিস, ইউ উইল হ্যাভ গন টু দা অফিস। কখন? বিফোর আই রিচ। কি হবে? বিফোর আই রিচ। মনে রাখবেন, খুবই সহজ, দুইটা কথা মনে রাখেন। অতীতকাল সরি ভবিষ্যৎকালে একই সময়ে যদি পাশাপাশি সময়ে দুইটা কাজ সংগঠিত হয়, এর ভিতরে যে কাজটি আগে হবে এটা ফিউচার পারফেক্টের নিয়মে করতে হবে, আর অপেক্ষাকৃত যে কাজটি একটু পরে হবে এটা ফিউচার ইনডেফিনিটের নিয়মে করতে হবে, সরি প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মে করতে হবে। যেমন তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো, আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ বিফোর ইউ কাম। এখানে কিন্তু ইউ কেমও হবে না, ইউ কামিং কোনো কিছুই হবে না, জাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। এখানেও তাই বসেছে, সাবজেক্ট হচ্ছে ইউ আর বেস ফর্ম হচ্ছে কাম। ইউ কাম, তুমি আসা। তাহলে আমরা এটা বলতে পারি যে যদি সাধারণভাবে এটা বোঝাই যে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট, কিন্তু কখনো যদি দুইটা কাজ দিয়ে বোঝায় তাহলে যে কাজটি আগে সংগঠিত হবে সেইটা হবে হচ্ছে ফিউচার পারফেক্টের নিয়ম অনুসারে, আর যে কাজটি পরে হচ্ছে ওইটা হবে প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মে। তারা কাজটি হ্যাঁ এটাই একটু ব্যতিক্রম, ইয়েস একদমই। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের জানার বিষয়, একদম ঠিক বলেছেন। অর্থাৎ এখানে সাধারণভাবে যে বাক্যগুলো এটা আমরা পারি, যেমন হি উইল হ্যাভ হেল্পড ইউ, HELPED, হেল্পড ভার্বের ভি3 ফর্ম হেল্পড। তো হি উইল হ্যাভ হেল্পড ইউ, সে তোমাকে সাহায্য করে থাকবে। এটা কিন্তু জেনারেল ফিউচার পারফেক্ট। কিন্তু যখন এইভাবে করা হয়, তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো, সে আসার আগে আমি ভাত খেয়ে থাকবো, তারা আসার আগে আমি একটা গান গেয়ে থাকবো, বাবা বাড়িতে পৌঁছানোর পূর্বে আমি আমার অঙ্কটি করিয়া থাকবো। এই বাক্যগুলো যখন আসবে তখন মনে রাখবেন যে দুইটা কাজের ভিতর আমাকে দেখতে হবে, আমাকে বাছাই করতে হবে যে কাজটি আগে হচ্ছে সেটা কিন্তু আমি ওই জাস্ট জেনারেল ফিউচার পারফেক্টের নিয়মে করব। তারপরে কি হবে? বিফোর বা আফটার ব্যবহার করব,
আর তারপরের যে বাক্য অংশটু যে কাজটা পরে হচ্ছে ওইটা আমি প্রেজেন্ট ইনডেফিনিট, একদম ঠিক, এইটুকু ধরতে হবে। ওইটা কিন্তু এখানে অনেকে ভাবতে পারে যে ফিউচার পারফেক্ট টেন্সের ভিতরে আবার কেন প্রেজেন্ট ইনডেফিনিট, কিন্তু আমার রুল হচ্ছে এটা যে এই যে কাজটা আগে হবে ওইটা ফিউচার পারফেক্টের নিয়মে, আর যেটা পরে হবে ওইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মে। তবে মনে রাখতে হবে এই বিফোরের পূর্বে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ব্যবহার করতে হয়, অর্থাৎ বিফোরের পূর্বে হ্যাভ আর আফটারের পরে হ্যাড। হ্যাঁ, পরে যে কাজটি হবে, ইয়েস। থাকে না যেটা না, কিন্তু এটা থাকবে, কখন থাকবে জানেন আপনি? এইটা ক্লাসটা শেষের পরে কয়েকটা, ইয়েস, 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 এই প্র্যাকটিসটা আমরা, এই প্র্যাকটিসটা আমরা করতে পারি না, প্র্যাকটিসটা যে করতে পারে সেই কিন্তু, ইয়েস, হ্যাঁ, হ্যাঁ, এই দুইটা কথা একটু মনে রাখতে হবে, আর কিছুই না। আমি যা কিছু বললাম এটা আমার ক্লাস শেষের পরে, হ্যাঁ, হ্যাঁ, এই বিষয়গুলো একটু নোট রাখতে হবে। তো দেখেন এখানে আমাদের আরো কিছু বিষয় আমি অ্যারেঞ্জ করেছি আপনাদের জন্য। আমরা কথা বলতে চাচ্ছি যে বিষয়গুলো পুরো, অর্থাৎ ট্রান্সলেশন করে আমাদেরকে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় সেটা কিন্তু আমাদের সব সময় আমরা দেখিয়ে থাকি যে, হুম, হ্যাঁ, অবশ্যই নিব। আমি আরো আরো এখনো সময় রয়েছে, আমি আরো 5 মিনিট পরে আসছি আপনাদের কাছে। এখানে এইটা আমরা একটু সবাই মুখস্থর মতো করে ফেলবো। দেখেন, স্টার্টিং সিস্টেম 1, স্টার্টিং সিস্টেম 2 এবং স্টার্টিং সিস্টেম 3, এই শীটটা আমি আপনাদের দিব। এটা একটু আপনারা পড়ে মুখস্থ করবেন। যেমন প্রথমটা এবং শেষ, এই দুইটা যদি ভালোভাবে কথা বলা যায়, ভিতরে আপনি যা বললেন ইট ডাজেন্ট ম্যাটার। অর্থাৎ আমাকে প্রথমে কিন্তু খুব ভালোভাবে শুরু করতে হয় যে কোনো বিষয়ের উপরে কথা বলতে গেলে। সেই স্টার্টিং সিস্টেমটা কি? গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ, এখানে যার যার নামটা বলবেন, দিস ইজ বেবি, দিস ইজ ইয়াসমিন আক্তার, বা এখানে আপনার নাম বলে ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার, অথবা অনারেবল স্যার, অনারেবল ব্রাদার, যাই বলেন। তারপর তার নামটা জানলে বলবেন, না জানলে বলার দরকার নেই। ফর গিভিং মি সাচ এ চান্স টু সে ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ, আপনাদের সামনে স্যার যে আমাকে এই যে কথা বলার সুযোগ করে দিয়েছে এর জন্য স্যারকে ধন্যবাদ। টুডেস টপিক, এখানে টপিকের নামটা বলবেন, ট্রাফিক জ্যাম, পহেলা বৈশাখ, 21শে বুক ফেয়ার। এখানে আপনার যে যে টপিকটা থাকবে সেইটার উপরে বলবেন, টুডেস টপিক ইজ পহেলা বৈশাখ, টুডেস টপিক ইজ 21শে বুক ফেয়ার। ডিয়ার অডিয়েন্স, ডিয়ার অডিয়েন্স বলে এখান থেকে আপনি কি করবেন? কথা বলা, এই যে শুরু করলেন, এখান থেকে আপনি কথা বলছেন। কথা বলতে বলতে 2 মিনিট 3 মিনিট কথা বলার পরে যখন আমরা শেষ করব তখন আমরা বলবো, দ্যাটস অল ফ্রম মাই সাইডস ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য আমার তরফ থেকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স, হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ, উই উইল মিট আস উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক এগেইন, স্টে ওয়েল, টিল দেন, আল্লাহ হাফেজ। দেখছেন কত সহজে কিন্তু কথা বলা শুরু করা যায়। এভাবে যদি আমরা, এখানে আরো একটা স্টার্টিং সিস্টেম রয়েছে, যদি আমরা অল্প কথায় সেরে দিতে চাই, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। ইয়েস, এটা হচ্ছে ফিনিশিং সিস্টেম, ওইটা উপরে ওয়ান, একটু বড় করে যদি বলতে চান, একটু ছোট করে বলতে গেলে এইটা, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দেখেছেন? তাহলে এই স্টার্টিং সিস্টেম অন, স্টার্টিং সিস্টেম টু তে কি লিখেছি এটা বেবি আপা একটু পড়বেন প্লিজ, আনমিউট করেন। ডিয়ার স্যার আই এম গিভিং, এখান থেকে এতটুকু একটু পড়তে হবে। হুম, Dear sir, I would thank for the ইনভাইটিং মি, হ্যাঁ, মি, হ্যাঁ, good evening. হুম, Hope you are with হুম, হুম, blessing. ফিজিক্যালি, এটা And উচ্চারণ করতে হবে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। হুম, আসলে দেখতেই পাচ্ছি না সব, মোট কথা একটু মেন্টালিটি, I am I am name, I feel bold to be with you. হুম, Now I am going to start uh, ডিসকাশন, discussion discussion হুম, on today's top topic. হ্যাঁ, টপিক, The টুডেস টপিক, দ্য topic টপিকস নেম name, ইজ, দ্য টপিকস নেম ইজ 21শে বুক the ফেয়ার, topic অথবা টপিকের নেমটা যেটা name is, থাকবে, হুম, আচ্ছা, টপিকের নাম topic যেটা থাকবে সেটা এখানে বলতে হবে, টুডেস টপিক, দ্য টপিকস নেম ইজ ড্যাশ। এইভাবে কিন্তু আমরা কথা বলবো। তো আমরা আজকে একটা বিষয়ের উপরে কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে কি বিষয়ে একটু বলবেন, আজকে কোন বিষয়ের উপর কথা বলবো?
ইয়াসমিন আপা একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, ট্রাফিক জ্যাম, হ্যাঁ এটা, স্যার হ্যাঁ এটা আমরা, খুব ছিল স্যার। আচ্ছা যাই হোক, আমরা এইটা নিয়ে একটু কথা বলি যে ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামটা আমরা ইনস্ট্যান্টলি কথা বলবো, দেখি ট্রাফিক জ্যাম সম্পর্কে আমরা কে কি বলতে পারি। অর্থাৎ আমরা একটা বিষয় প্রস্তুতি নিয়ে আসলাম, প্রস্তুতি ছাড়া আমরা কতটুকু করতে পারি, আমরা কি শিখতে পারলাম। আমরা মুখস্থ বিদ্যা তো বেশিক্ষণ এগোতে পারবো না। তো আমরা এইটা নিয়ে প্রথমে একটু কথা বলবো। ট্রাফিক জ্যাম এটা আমাদের দেশের, বিশেষ করে ঢাকা সিটিতে একটা নিত্য নৈমিত্তিক বিষয়, খুব প্রতিদিনের একটা কমন অ্যাফেয়ার। তো ট্রাফিক জ্যাম নিয়ে প্রথমে ফজলুল হক সাহেব আপনি একটু বলেন প্লিজ, হোয়াট ইজ ট্রাফিক জ্যাম Okay, এন্ড sir. ট্রাফিক জ্যাম। Okay, sir. Now I am going to start presentation. ওকে, থ্যাংক ইউ। Good afternoon, everyone. How are you? This is Fazlul Haq. ইয়েস। First, I would like to thank my honorable sir, Prasenjit, ইয়েস, থ্যাংক ইউ। for giving me such chance to say a few words about the selected topic in front of you. ইয়েস, থ্যাংক ইউ, ক্যারি So অন। today's topic is traffic jam. Dear audience, traffic jam is most important problem in our country. ইয়েস। Vehicle cannot drive duration of traffic jam. Vehicle stands hour after hour on the road and people cannot go office, school on due time. ডিউ টাইম, ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। A lot of serious patients cannot reach at hospital. They are suffered in the road. And many people, they cannot work. They cannot work because of traffic jam. So Bangladesh means our country is a big problem also. Traffic jam. We need to solution traffic jam. Actually, traffic jam, when we build a building, we build a road, that is the main point for traffic jam. And also road accident caused of traffic jam. We don't have solution very soon for traffic jam. Many necessary steps can be taken for the government, by the government. Yeah. Many necessary, তারপর Our country doesn't have very soon a solution. That's why people is suffered on the road. Patient, student, they cannot go. That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you in the next. Thank you. Thank you, sir. নাইস প্রেজেন্টেশন। দেখেন কত সুন্দরভাবে কথাগুলো গোছানো পদ্ধতিতে বলেছেন। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এই ট্রাফিক জ্যাম, ইট কজেস বা ইট কিলস আওয়ার ভেরি ভ্যালুয়েবল টাইম। দে ক্যান অলসো বি রিস্কি বিকজ ড্রাইভার্স, traffic jam can make people feel annoyed, make them late, and even cause them to miss important things like appointments. They can also be risky because drivers might get impatient and dangerous things to try to get through the traffic. It's really important to stay patient and careful when driving in traffic jam to stay safe and avoid accidents. Traffic jams are a big issue in lot of cities. শহরগুলাতে, অর্থাৎ তো আমরা আরেকটা বিষয় আমাদেরকে একটু অ্যাড করতে হবে, যা গভর্নমেন্ট শুড টেক সাম নেসেসারি স্টেপস টু রিডিউস ট্রাফিক জ্যাম ইন এভরি সিটিজ অফ বাংলাদেশ। সরকারকে কিছু পদক্ষেপ নিতে হবে এই ট্রাফিক জ্যামটা রিডিউস করতে গেলে শহরে। সেই পদক্ষেপগুলা কি কি? যেমন ড্রাইভারদেরকে অর্থাৎ প্রশিক্ষণ দিতে হবে, তারপর সড়ক
পরিবহন যে নিয়মগুলো রয়েছে এইগুলো ফলো করতে হবে। তারপর জনগণকে সচেতন হতে হবে। এরকম কিছু কিছু নিয়ম যদি আমরা ফলো করি তাহলে কিন্তু এই ট্রাফিক জ্যাম থেকে আমরা মুক্তি পাবো। অলসো ট্রাফিক জ্যামস ক্যান বি ডেঞ্জারাস বিকজ ড্রাইভার্স মাইট গেট impatient and do risky things to try to get out of the traffic. This can lead to crash and people getting hurt. To make traffic less of a problem, cities can do things like have bus, trains, launch just for cars with more than one person and let people work at different times. ঢাকা সিটিতে দেখবেন অনেকের রয়েছে বাসায় যে কয়জন ফ্যামিলি মেম্বার সেই কয়টা করে প্রাইভেট কার। তো প্রাইভেট কারের সংখ্যা যদি শহরে বাড়তেই থাকে দেখবেন ঢাকা সিটিতে বা যে কোনো বিভাগীয় শহরে প্রাইভেট কার বা যে ছোট ছোট রিক্সা রয়েছে, তারপরে অটো রয়েছে, সিএনজি রয়েছে, হ্যাঁ, এইগুলোর কারণে কিন্তু ট্রাফিক জ্যামটা। এবং মোস্ট অফ দ্য ড্রাইভার্স আর ইললিটারেট। অধিকাংশ ড্রাইভাররা কিন্তু তারা লিটারেট নয়। এই ইললিটারেট ড্রাইভার অনেকে কিন্তু রোড সাইন গুলো ভালোভাবে বোঝে না। রাস্তায় যে সিগন্যাল গুলো দিয়েছে না, সবুজ বাতি জ্বললে গাড়ি চলবে নাকি গাড়ি থামবে, লাল বাতি জ্বললে কি করতে হবে, হলুদ বাতি জ্বললে কি করতে হবে, এই যে সিম্বল, এই সিগন্যাল গুলো কিন্তু তারা বোঝে না। যার কারণে ট্রাফিক জ্যামটা হচ্ছে। এবং এই ট্রাফিক জ্যামের কারণে প্রতিদিন বিশেষ করে ঢাকা শহরবাসীর হাজার হাজার লক্ষ লক্ষ ঘন্টা নষ্ট হয়ে যায়। বিশেষ করে অফিস আওয়ার এবং ব্রেকস আওয়ারে, যখন অফিস হয় এবং যখন অফিস শেষ হয়, এই টাইমটাতে আমি দেখছি মানে ঢাকা শহরের মেইন মেইন পয়েন্ট গুলাতে কিন্তু জ্যাম লেগে থাকে। তো তারপর আমরা আরো একটু দেখবো যে কিভাবে আমরা ট্রাফিক জ্যাম সম্পর্কে আরো কিছু বলতে পারি। ইয়াসমিন আপা, আপনি ইনস্ট্যান্টলি এটার উপরে একটু বলবেন আজকে ট্রাফিক জ্যাম। এটা আপনি নিজে যতটা পারেন যতটা বুঝেন সেটার উপরে বলেন। স্টার্ট নাও। আনমিউট করেন একটু। আচ্ছা, দেখেন তাহলে এখানে আমরা আগামী ক্লাসে আমাদের যে পড়াটা থাকবে, আমরা প্রেজেন্টেশন নিব। এটা থাকবে হচ্ছে 21শে বুক ফেয়ার, 21শে বই মেলা। এটার উপরে কিন্তু আমরা আগামী ক্লাসে একটু কথা বলবো যে 21শে বই মেলাটা এটা কখন হয়, কোথায় হয়, কিভাবে হয়, আমরা কিভাবে ওটাতে যেতে পারি। বা আপনি এটা যদি ইসে বলেন যে আমি মেলাতে গিয়েছিলাম, সেখানে আপনি কি কি দেখেছিলেন, সেখানে আপনি কি কি খাবার খেয়েছিলেন, বা আপনার যদি কোনো স্মরণীয় স্মৃতি সেখানে থেকে থাকে, এটা কিন্তু আমরা একটু বলবো। তো দেখেন তারপর আমরা আরো একটা বিষয় আজকে একটু সামনে হ্যাঁ বলেন। স্যার আমি ইনস্ট্যান্টলি আপনাকে বলেছিলাম কিন্তু আপনি হয়তো বন্ধ হয়ে গেছে, আমার খেয়াল নাই স্যার। আচ্ছা, আপনি ট্রাফিক জ্যামের উপরে কাইন্ডলি আপনাকে সময় দেওয়া হবে, আপনি একটু বলেন ট্রাফিক জ্যাম, হোয়াট ইজ ট্রাফিক জ্যাম এন্ড। আচ্ছা স্যার, হুম, অবশ্যই অবশ্যই, হ্যাঁ সিস্টেমটা স্যার একটু বলি। হ্যাঁ গুড হ্যাঁ। আফটারনুন এভরিওয়ান, ওকে। হাউ আর ইউ? This is Tahmina Yasmin. First, I would like to thank my honorable moderator, Mr. Prashan Sarkar, ইয়েস। for giving me such chance to say a few words about the selected topic in front of you. Today's topic is traffic jam. Dear audience, traffic jam is a common affair in Dhaka city. It is now an irritating problem in Bangladesh. Okay. This problem is the result of rapid growth of population and the increasing number of vehicles. In proportion, in our population, roads have not increased. Moreover, Dhaka city is full of rickshaw and others vehicles do not follow the traffic rules, never maintain a queue while waiting to proceed, untimely loading, unloading, and goods of trucks, ওকে। unauthorized market by the roadside, unwise parking to vehicle, public meeting, procession act. মানে জাস্ট স্যার এটা বুঝাই তো যাচ্ছে যে এই ঠিক আছে ঠিক আছে, আমি মানে বুঝতেছি, বলেন। জন্য হ্যাঁ এটা হ্যাঁ বলছি হ্যাঁ, আর কি। গাড়িগুলো অপরিকল্পিত ভাবে বেড়ে যাচ্ছে, আনপ্ল্যান্ড। Narrow road in another cause of traffic jam. Most often, traffic jam occur at office time and also at the time when the office breaks. Sometimes
traffic is so heavy that it blocks half a kilometer. It kills our valuable time and cause great suffering to the dying patient being in the ambulance. However, this problem can be solved by adopting some measures. Well planned spacious road should be constructed. One-way movement of vehicle should be introduced. Yes. Traffic rules should be imposed strictly so that the drivers are bound to obey, and the number of traffic police should be increased. Increased. Then that's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. Goodbye. Okay, thank you. Nice presentation. Excellent presentation. You have added many new ideas in our paragraph traffic jam presentation. আমাদের কি কি করতে হবে, কি কি করতে হবে না, কেন এটা হয়, অনেক তথ্য তুলে ধরেছেন। তো এইভাবে কিন্তু ইনস্ট্যান্ট না, স্কুল ম্যাগাজিনটা এটা আমি একটু পরে দিব। এটা আমাদের ইম্পর্টেন্ট দেখে দেখে স্কুল ম্যাগাজিনটা দিব। তো এর পরবর্তী ক্লাসে আমরা নিচ্ছি হচ্ছে 21শে বুক ফেয়ার, 21শে বই মেলা, এটা থাকবে পরের দিন, তার অর্থাৎ তৃতীয় ক্লাসে গিয়ে আমরা স্কুল ম্যাগাজিনটা থাকবে। এই পড়াটা এটা একটু পরে রেডি করে রাখেন, মানে এটা রেডি করে রাখেন, এটা পরে দিলেও হবে। আগামী ক্লাসের জন্য একটু নোট করে রাখেন সবাই, 21শে বুক ফেয়ার অর্থাৎ 21শে বই মেলা। হ্যাঁ, 21শে বইমেলা আমি রুটিনটা দিয়ে দিব, রুটিনটা জানিয়ে দিব আপনাকে। এটা একটু লিখে রাখেন ওখানে, লিখে রাখেন যে 21শে বুক ফেয়ার, এটার উপরে কথা বলতে হবে, 21শে বুক ফেয়ার, 21শে বইমেলাটা। তো দেখেন আমরা এইটা যে কথা বলছি, আমরা প্রত্যেকটা বাক্য গঠন করতে গেলে প্রত্যেকটা বাক্যের ভিতরে আমরা জানি এখানে নাউন থাকে, প্রোনাউন থাকে, অ্যাডজেক্টিভ থাকে, ভার্ব থাকে। কিছুই থাকুক বা না থাকুক, প্রতিটা বাক্যের ভিতরে একটি করে ভার্ব থাকে। ভার্ব ইজ কল্ড দ্য হার্ট বিট অফ এ সেন্টেন্স। তো এই যে ভার্বটা, এটা আমরা কিভাবে চিনবো, একটা নাউন কিভাবে চিনবো, সাবজেক্ট কিভাবে চিনবো, অবজেক্ট কিভাবে চিনবো। তো এটা দেখতে গেলে বা এই পার্টস অফ স্পিচ যেটাকে বলে, এইটা আমরা প্রথম থেকে একটু শুরু করছি। অর্থাৎ পার্টস অফ স্পিচ শব্দের অর্থ হচ্ছে পদ। আমরা নাউন থেকে শুরু করে দেখেন এখানে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 ভাগে ভাগ করা হয়েছে। পার্টস অফ স্পিচটা মোট হচ্ছে 8 জন ব্রাদার, 8 ভাই। একটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই পার্টস অফ স্পিচ এবং ভার্ব, পার্টস অফ স্পিচ এবং ভার্ব অর্থাৎ টেন্স, টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, এই তিনটা জিনিস যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের আমাদের 50% আমাদের শেখা হয়ে গেল। 50%, 50%। তো এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে বাক্যে ব্যবহৃত, মনে রাখতে হবে বাক্যে ব্যবহার না করলে কিন্তু হবে না, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। every single word use every single word we use in a sentence is called a parts of speech। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি এক একটি সিঙ্গেল ওয়ার্ড যেটাকে পার্টস অফ স্পিচ বলা হচ্ছে। যেমন দেখেন, করিম ইজ এ গুড বয়, এখানে করিম একটা পার্টস অফ স্পিচ, ইজ একটি পার্টস অফ স্পিচ, এ একটি পার্টস অফ স্পিচ, গুড এবং বয় প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ। তো এই যে করিম ইজ আ গুড বয়, হি গোস টু স্কুল, আশিক ইটস রাইস। দেখেন এই যে প্রত্যেকটা এক একটা বাক্যের ভিতরে ব্যবহৃত হয়েছে। কিন্তু আমি যদি এখানে শুধু একটা শব্দ দেখেন, করিম গোস টু স্কুল, এখানে আমি যদি শুধু এইটা লিখতে পারি যে টু, তো এইটা কি কোনো পার্টস অফ স্পিচ হিসাবে আমরা বলতে পারবো? নো। এটা কেন বলতে পারবো না? কারণ টুটা হচ্ছে এটা কোনো বাক্যে ব্যবহৃত হয়নি। আর যেটা এটা কিন্তু সিঙ্গেল একটা ওয়ার্ড, এটা কোনো পার্টস অফ স্পিচ না, টু এখানে প্রেপোজিশন বলা যাবে না। কিন্তু যখন এরা বাক্যে ব্যবহৃত হবে, এই যে বলছে এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন আ সেন্টেন্স ইজ কল্ড এ পার্টস অফ স্পিচ। আমরা যখন সিঙ্গেল সেন্টেন্স বাক্যে ব্যবহার করব, সিঙ্গেল ওয়ার্ড, তখন সেটা পার্টস অফ স্পিচ হবে। 1 নং বাক্যে করিম ইজ আ গুড বয়, প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ। ঠিক 2 নং বাক্যে হি গোস টু স্কুল ইত্যাদি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ, কারণ তারা প্রত্যেকটি বাক্যের অংশ। 3 নং বাক্যটিতে মোট 3টি ওয়ার্ড বা শব্দ আছে, সুতরাং এই বাক্যের 3টিই হচ্ছে পার্টস অফ স্পিচ। কিন্তু এরা যদি বাক্যে ব্যবহৃত না হয়, বাক্যে ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। কিভাবে ভাগ করা হয়েছে দেখেন, একটা কথা মনে রাখতে হবে, শব্দগুলো অবশ্যই এই জায়গাটা একটু ভালোভাবে দেখবেন সবাই। অর্থাৎ একটা কথা মনে রাখবেন,
শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। অর্থাৎ সকল পার্টস অফ স্পিচই হচ্ছে ওয়ার্ড, সকল পার্টস অফ স্পিচই হচ্ছে ওয়ার্ড, মনে রাখবেন। কিন্তু সকল ওয়ার্ডই পার্টস অফ স্পিচ নয়। একটা সিঙ্গেল ওয়ার্ড লিখে নিয়ে এসেছি এখান থেকে টু, এই বাক্যটা থেকে আমি বের করে দূরে সরিয়ে লিখেছি টু, এটা কিন্তু পার্টস অফ স্পিচ না। কিন্তু যখন হি গোস টু স্কুল, তখন এই টু একটা পার্টস অফ স্পিচ, এই টু কে বলা হবে প্রেপোজিশন। আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো দেখেন, পার্টস অফ স্পিচ কে মোট 8 ভাগে ভাগ করা হয়েছে। পার্টস অফ স্পিচ এর প্রকারভেদ, দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস এন্ড ইন সেন্টেন্স। অর্থাৎ তাদের সেন্টেন্সের ব্যবহার ও ফাংশনের উপর নির্ভর করে তাদের 8 শ্রেণীতে ভাগ করা হয়েছে। বিশেষ্য, বিশেষণ, নাম বিশেষণ, ক্রিয়া বা কাজ, ক্রিয়া বিশেষণ, পদান্বয়ী অব্যয়, সংযোজক অব্যয়, আবেগসূচক অব্যয়, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এখন আমরা দেখব নাউনটা কেমন হয়। নাউন, নাউন শব্দের অর্থ কি? কোনো কিছুর নাম। আমরা সকালে ঘুম থেকে উঠে চোখ মেলে এই চোখের সামনে সারা দিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যা কিছু দেখি সব হচ্ছে নাউন, আর যা না দেখতে পারি সেগুলোও কিন্তু নাউন। তো কিভাবে হয় দেখেন, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকে নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদি এর নাম বোঝায়। করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, এই বাক্যে করিম একজন ব্যক্তির নাম। তারপর কি হলো, কুয়েত ইজ আ মুসলিম সিটি, কুয়েত একটি দেশের নাম। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, ডায়মন্ড এখানে একটা বস্তুর নাম। নাউনস আর ক্লাসিফাইড ইনটু 5 টাইপস, এই যে বললাম যে আমরা দু চোখে যা দেখি, অর্থাৎ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদি এর নাম বোঝায়। তো এই যে এই নামগুলাকে নাউন বলে। এই নাউনকে আবার 5 ভাগে ভাগ করা যায়। খুব ভালোভাবে লক্ষ্য করবেন, নাউন, পৃথিবীতে যত নাউন রয়েছে, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, নামবাচক হলেই সেটা নাউন। তো নাউনস আর ক্লাসিফাইড ইনটু 5 টাইপস, দিজ আর, নাউন গুলাকে 5 ভাগে ভাগ করা হয়। প্রপার নাউন অর্থাৎ নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। হেয়ার ইউ ক্যান সি, আমরা কয় ভাগে ভাগ করে ফেললাম? 5 ভাগে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই যে 5 প্রকার নাউন, এটা আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। এই 5 প্রকার নাউন কিন্তু এখানে আমি ডিটেলস বুঝিয়ে দিব, আপনারা একটু পড়বেন এইটা বাসায়, যে প্রপার নাউনটা কেমন, কমন নাউন কেমন, কালেকটিভ নাউন কেমন, ম্যাটেরিয়াল নাউন কেমন, অ্যাবস্ট্রাক্ট নাউন কেমন, এগুলো নিচে সব দেওয়া আছে। তো আমরা এই ডিটেলসটা একটু পড়ে রাখবো। আমরা প্রথম দিনে নাউনটা ভালোভাবে শেষ করব। তো তারপরের দিন প্রোনাউন এবং অ্যাডজেক্টিভটা নিব, অর্থাৎ পার্টস অফ স্পিচ আমরা 2 থেকে 3টা ক্লাসের ভিতরে খুব ভালোভাবে কমপ্লিট করব। কারণ পার্টস অফ স্পিচ না জানা থাকলে ইংলিশে আমরা ওয়ার্ড আইডেন্টিফাই করতে পারবো না। আই অ্যাম গোয়িং টু স্কুল, করিম ইজ এ গুড বয়, শি ইজ এ গুড গার্ল, এই গুড কোন পার্টস অফ স্পিচ, গার্ল কোন পার্টস অফ স্পিচ, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এর জন্য আমাদেরকে পার্টস অফ স্পিচ শিখতে হবে। তো এখানে একটা কথা বলেছি, ইম্পর্টেন্ট কথা, সকল ওয়ার্ডই, এই যে বলা হচ্ছে সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ড পার্টস অফ স্পিচ না। অর্থাৎ যদি বাক্যে ব্যবহৃত না হয়, আলাদা আলাদা ভাবে, যদি ডিকশনারিতে যেমন আলাদা আলাদা শব্দ রয়েছে, ওটা এক একটা সিঙ্গেল ওয়ার্ড মাত্র। কিন্তু পার্টস অফ স্পিচ হতে গেলে কি করতে হবে? পার্টস অফ স্পিচ হতে গেলে কোনো সেন্টেন্সে বসতে হবে। কি করতে হবে? কোনো সেন্টেন্সে বসতে হবে। সঙ্গে আরো একটা হোমওয়ার্ক দিচ্ছি, দেখেন এখানে কিছু বাক্য দেওয়া আছে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয় না। আমি যে বিষয়টা আপনাদেরকে ক্লাসে শুরুতে দেখিয়েছি, যে একটা বাক্যকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট। এখানে ডাজ নট কেন হলো? কারণ সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, আর ডাজ যেহেতু থার্ড পারসন হিসাবে বসেছে, এখানে রাইজেস হবে না, এখানে বেস ফর্মটা বসবে রাইজ। তারপর ইন্টারোগেটিভে কি হবে? ডাজ দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, ডাজ দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, নেগেটিভ ইন্টারোগেটিভ। দেখেছেন, পাখিরা আকাশে ওড়ে, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। হ্যাঁ,
পাখিরা আকাশে ওড়ে। এখানে সাবজেক্ট কি? দ্য বার্ডস। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা আকাশে ওড়ে না। দ্য বার্ডস ডোন্ট ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা কি আকাশে ওড়ে? ডু দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই? ডু দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই? ডোন্ট দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই? পাখিরা কি আকাশে ওড়ে না? পাখিরা কি আকাশে ওড়ে না? অর্থাৎ মনে রাখবেন, একটা বাক্যকে আমরা 4 ভাবে কনভার্ট করব। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টার। তো এখানে আপনাদের জন্য নিচে অনেকগুলা দেওয়া রয়েছে, এগুলো আমরা একটু করে রাখবো। সে কি স্কুলে? সেই স্কুলে গিয়েছে। সেই স্কুলে যায়নি। সে কি স্কুলে গিয়েছে? সে কি স্কুলে যায়নি। আমি একটা বই কিনেছি। আমি একটা বই কিনিনি। আমি কি একটা বই কিনেছি? আমি কি একটা বই কিনিনি। স্বামী অঙ্কটি করেছে, তুমি মিথ্যা বলেছ। এই বাক্যগুলোকে আমরা ওইভাবে কনভার্ট করবো, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। তো আমাদের 21শে বুক ফেয়ার, ওইটা হচ্ছে আমাদের একটু প্রেজেন্টেশনের জন্য হোমওয়ার্ক থাকলো, আর এই বাক্যগুলো হোমওয়ার্ক থাকবে। আর এখানে যে বাক্যটা দেখিয়েছি যে আহ কোথায় গেল যেন সেটা, এই যে 30+ সেন্টেন্স উইথ ওয়ান ভার্ব। তো এখানে আমরা শুধুমাত্র আই গো টু স্কুল দিয়ে শিখেছি, কিন্তু এখানে আপনারা লিখবেন আই রাইট এ লেটার, অথবা হি ইজ ইটিং রাইস। হ্যাঁ, এই বাক্যগুলো এখানে নতুন নতুন বাক্য সাজিয়ে ঠিক এই 30টা বাক্য যেভাবে হয়েছে এটা একটু আপনারা করবেন ভিন্নভাবে। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, এইটা না, নিজেদের মতো করে এই বাক্যগুলো লিখতে হবে। তো আজকের ক্লাসটা আশা করি সবার কাছে খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ধারাবাহিক